This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নমস্কার, TV9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। দুপুর 2টো মানে আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। আজ ফুল অ্যান্ড ফাইনালে আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছেন শর্মিষ্ঠা। আর শুরুতে আমরা এই উৎসবের মরশুমে, আজকে বিশেষ দিন, আজকে মহালয়া, এই উৎসবের মরশুমেও কিন্তু শুট আউটের ঘটনা ঘটলো। কি শর্মিষ্ঠা? একদম, তাও আবার খাস কলকাতা চারু মার্কেট এলাকায় মহালয়ার সকালে চারু মার্কেটে জিমে চলল গুলি। চারু মার্কেট এলাকায় জিম, সেই জিমের মধ্যে 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠছে, কিন্তু কে বা কারা এই গুলি চালালো, কেন গুলি চালালো, আজ দেবীপক্ষের সূচনাতে এই ধরনের ঘটনা খাস কলকাতায় স্বাভাবিকভাবে বেশ কিছু প্রশ্ন তুলে দিচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সোমা। সোমা, কে বা কারা এই জিমের মধ্যে গুলি চালালো, কি জানা যাচ্ছে? হ্যাঁ, দেখো, কে বা কারা এই জিমের মধ্যে গুলি চালালো সেটা নিয়ে অবশ্যই পুলিশ তদন্ত শুরু করেছে। আমরা পুলিশের তরফ থেকে যেটা জানতে পারছি, এই যে সেই জিম, অর্থাৎ চারু মার্কেট থানা এলাকার এই জিমের ভেতরেই কিন্তু এখানকার যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে জিম তখন চলছিল, সেই সময় 2জন ব্যক্তি আসে এবং 2জন ব্যক্তির গায়ে রেইনকোট ছিল এবং তারা ভেতরে এসে এই জিমের যিনি মালিক রয়েছেন সেই মালিকের নাম ধরে তার খোঁজ খবর করা হয়, অর্থাৎ তাকে খোঁজ করা হয় যে মালিক কোথায়। তারপরে ভিতরে যারা সেই সময় ছিলেন তাদের সঙ্গে তারা কিন্তু বিভিন্ন তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। তারপর যখন মালিককে না পাওয়া যায়, যেটা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে আততায়ীরা বা দুষ্কৃতীরা তারা শূন্যে 2 রাউন্ড গুলি চালায়। শূন্যে 2 রাউন্ড গুলি চালিয়ে কিন্তু তারা পালিয়ে যায়। জিমের মালিকই মূলত টার্গেট ছিল এই দুষ্কৃতীদের। আমি জানি না সোমা, যদি একটু আশেপাশে মানুষের সঙ্গে কথা বলা সম্ভব হয়, সেটা যদি একটু সম্ভব হয় তাহলে কথা বলো। আর আশেপাশে এলাকায় কোনো সিসি ক্যামেরা রয়েছে কিনা সেটা যদি একটুখানি দেখানো সম্ভব হয়। হ্যাঁ, দেখো, এখানে যারা রয়েছেন আমি একটু কথা বলার চেষ্টা করব। দেখো, আমি তাহলে তোমাকে আগে একটু ছবিটা দেখাই যে এখানে কোনো সিসিটিভি রয়েছে কিনা। যদিও পুলিশ এই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন। এখানে রয়েছেন একজন ব্যক্তি যিনি বলতে পারছেন যে এখানে কি ঘটনা ঘটেছিল। একটু চেষ্টা করি তার সাথে কথা বলা। দাদা, কি হয়েছিল? দাদা, কারা এসেছিল, কি হয়েছিল? আমরা যেটা শুনলাম, এখানে 2জন বাইক নিয়ে এসেছিল, 4টে ছেলে, 2জন বাইকে বসছিল, 2জন কি ওপরে 2 রাউন্ড গুলি ফায়ার করেছে। ওরা কাউকে চিনি না, আমরা জানিও না। এখানকার লোক মুখ ঢাকা ছিল, রেনকোট পরেছিল, বলছিল জয় আছে যে বস আছে, জয়কান্ত যে বস, এখানকার যে জিমের মালিক। 12:30 ভরভর এরকম হবে। হ্যাঁ, অতটা এখানে লোক বুঝতে পারেনি। ভাড়াভাড়ি উপরে উঠে গেল, 2 রাউন্ড গুলি চালিয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। যখন বেরিয়ে চলে যায় আওয়াজ পায়, তখন লোকে দেখেছে, চিনতে পেরেছি কি বলা যাবে না, কারণ হেলমেট পরেছিল আর রেনকোট পরেছিল। গুলি ভেতরে গুলি, এখনো গুলির দানা পড়ে যায় ভেতরে। 2 রাউন্ড চালিয়ে। দেখো, যেটা বলছেন, অর্থাৎ এলাকার বাসী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে গুলি চালানোর যে আওয়াজ, সেই গুলির আওয়াজও তারা শুনতে পেয়েছেন। কারণ বুঝতে পারছো, একেবারে জনবসতিপূর্ণ এলাকার সামনেই কিন্তু চারু মার্কেট থানা রয়েছে। একদম রবিবারের সকাল মানে আরো বেশি ভিড় থাকে, যেহেতু বাজার এলাকা, তাই যথেষ্ট লোকজন থাকে। সেই সময় এসে 2 দুষ্কৃতী এলো, বাইকে করে এলো, ডাকলো একজনকে, তাকে না পেয়ে সোজা জিমের ভেতর ঢুকে গিয়ে 2 রাউন্ড গুলি চালালো। বিষয়টা নিয়ে যথেষ্ট আশঙ্কার, এবং সেই আশঙ্কাটা কিন্তু এলাকার মানুষের মধ্যে যথেষ্ট রয়েছে। শর্মিষ্ঠা, সুশোভনও বেশ কিছু আপডেট নিয়েছে এই খবরে। আমি সুশোভনের কাছে একবার যাবো। সুশোভন, আমি জানতে চাইবো যে এই ধরনের ঘটনায় ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ, মানে যেটাকে আমরা সিসিটিভি ফুটেজ বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলকাতা শহরের বুকে কোনো জিম এরকম নেই, অন্ততপক্ষে আমার জানা নেই, যে জিমের ভেতরে এবং বাইরে ক্লোজ সার্কিট ক্যামেরার প্রপার সার্ভিলেন্স নেই। ফলে এক্ষেত্রেও নিশ্চয়ই ব্যতিক্রম নয়। পুলিশ সেই বিষয়টা কিভাবে দেখছে এখনো পর্যন্ত? অনেকক্ষণ হয়ে গেল ঘটনা ঘটেছে। দেখো, 12:40 ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, পুলিশ এখনো তদন্ত করছে, কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে 2টো জায়গা পুলিশের খুব ইম্পর্টেন্ট। এক, গুলি চালানোর পর সে কোথা দিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ যারা এলো গুলি চালালো বলে অভিযোগ, তারা কোথা দিয়ে যাচ্ছে, অর্থাৎ রাস্তার সিসি ক্যামেরা ফুটেজ, আর যেখানে ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স সেই জিমের মধ্যে সিসি ক্যামেরা ফুটেজ। পুলিশ সূত্রে খবর যে 4 জন এসেছিল 2টো বাইক করে, আর তাদের মাথায় হেলমেট ছিল। রিসেপশনিস্ট যিনি ছিলেন তাকে জয় বলে জিজ্ঞাসা করা হয় যে জয় কোথায়,
তখন বলা হয় যে সে ভেতরে আছে এবং যখনই রিসেপশনিস্ট চলে যায় তারপরেই গুলি চালানো হয়, এমনটাই অভিযোগ। অর্থাৎ এই যে সময়টা, যেই সময় রিসেপশনিস্ট চলে যাচ্ছে জয় তার মালিককে ডাকার জন্য এবং গুলি চালানো হচ্ছে, এই সময় মুহূর্তটাই কিন্তু সিসি ক্যামেরা বন্দি আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। যদিও এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর যে কিন্তু দুষ্কৃতীরা গুলি করে পালিয়ে গেল। ক্লোজ সার্কিট ক্যামেরার সিসিটিভি নিশ্চয়ই ফুটেজ দেখা হবে। আমি জানতে চাইবো যে এই যে বাইকটা কোথা দিয়ে চলে যাচ্ছে, মোটর বাইক কোনখানে দিয়ে যাচ্ছে? কারণ এর আগেও আমরা কসবা অঞ্চলে দেখেছি যে সেখানে গুলি করে দুষ্কৃতীরা কিভাবে পালিয়ে যাচ্ছে, তারপর কি করে পুলিশের অপারেশন হয়। এক্ষেত্রে এখনো পর্যন্ত সেই বাইকটার গতিবিধি সেইটা ট্র্যাক করার জন্য পুলিশ সজাগ রয়েছে তো, নাকি বিষয়টা গাছাড়া দিয়ে দিয়েছে? দেখো, ইতিমধ্যেই থানার তরফ থেকে প্রত্যেকটি ট্রাফিক গার্ডকে খবর দেওয়া হয়েছে এবং ট্রাফিকের যে ক্যামেরাগুলো রয়েছে সেখান থেকে ট্র্যাক করার চেষ্টা করছে যে বাইকের গতিপথ কোন দিকে এবং সেই রাস্তা ধরেই বাইকটাকে ধরার চেষ্টা করছে। এক্ষেত্রে বাইক ধরার থেকেও যেটা গুরুত্বপূর্ণ হয় যে কোনো তদন্তকারী অফিসারের কাছে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেটের যে নাম্বারটাই কিন্তু এই মুহূর্তে আইডেন্টিফাই করা সব থেকে বড় কাজ এবং সেখান থেকেই বোঝা যায় যে আদৌ তার নাম পরিচয়। একদমই তাই, সেই নাম্বার প্লেট ধরে সেই মোটর বাইকগুলো ট্র্যাক করা। শর্মিষ্ঠা, এখনো পর্যন্ত 1.5 ঘন্টা কেটে গিয়েছে, পুলিশ চেষ্টা চালাচ্ছে। আমরা এইটুকু আশা রাখবো। আরো একবার তুমি সোমার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো। সোমা, একটা বিষয় তো প্রথমেই আমরা পরিষ্কার হয়ে গেলাম যে টার্গেট ছিল জিমের মালিক। সেক্ষেত্রে জিমের মালিকের সঙ্গে কি কোনো রকম যোগাযোগ করা সম্ভব হচ্ছে বা তার সঙ্গে কোনো রকম কথা বলেছে পুলিশ? কারণ সেই ভালো মতো বলতে পারবে যে সাম্প্রতিককালে কোনো রকম শত্রুতার তৈরি হয়েছিল কিনা এবং তাকে কোনো রকম হুমকি দেওয়া হয়েছিল কিনা, হুঁশিয়ারি দেওয়া হয়েছিল কিনা, সেই বিষয়গুলো কি প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে সোমা? দেখো, এই মুহূর্তে আমরা একটা ছবি দেখতে পেলাম যে পুলিশের তরফ থেকে কিন্তু জিমের ভেতর থেকে একজনকে নিয়ে যাওয়া হলো। খুব সম্ভবত তাকে দেখে মনে হলো জিমের মালিকই তিনি হতে পারেন, কারণ তাকে কিন্তু পুলিশি বেষ্টনীর মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হলো। এবং দেখো, এলাকাটা আমি একটু দেখাই যে এরকম একটি জনবহুল এলাকায় এই ধরনের ঘটনা। এবং জিমের মালিক, আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি, জিমের মালিক কিন্তু সেই সময় জিমের ভেতরেই ছিলেন, কিন্তু তার খোঁজ খবর করায় তাকে না পাওয়ায় কিন্তু 2 রাউন্ড গুলি চালানো হয়েছে শূন্যে। তারপর কিন্তু পুলিশ এখানে এসে পুলিশ কিন্তু তদন্ত করে দেখছে। এবং সুশোভনও যেটা বলছিল যে পুলিশ কোন রাস্তা দিয়ে, যারা দুষ্কৃতী তারা কোন রাস্তা দিয়ে পালিয়েছে, অর্থাৎ যে রাস্তাটা দেখতে পাচ্ছ বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা, 2 জন আসে এবং রেনকোট পরা অবস্থায়। একদম সোমা, তুমি যে ছবিটা দেখাচ্ছ সত্যি এটাই ভীষণ আশঙ্কার। যে জনবহুল এলাকা তো অবশ্যই এবং ঘিঞ্জি এলাকা, যদি একটু এদিক ওদিক হতো তাহলে সাধারণ মানুষ যারা তার টার্গেট নয়, দুষ্কৃতীদের টার্গেট নয়, সেরকম কেউ একটা আহত হলেই হতে পারতো। এই ধরনের আশঙ্কাগুলো কিন্তু সেখানকার মানুষের মধ্যে কাজ করাটা স্বাভাবিক। আমরা তো কয়েকদিন আগেই দেখলাম গুলশান কলোনিতে, সেখানে বিরিয়ানির দোকানের সামনে রীতিমতো খুল্লা গুলি চললো, বোমাবাজির ঘটনা ঘটলো। আবার কয়েকদিনের ব্যবধানে দেখো শুভজিৎ, যে এই খাস কলকাতার চারু মার্কেট, জনবহুল এলাকা, ঘিঞ্জি এলাকা, সেখানে এরকম প্রকাশ্যে 2 রাউন্ড গুলি চালানো হলো। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, আস্তে আস্তে কি শহর কলকাতা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে? এই প্রশ্নগুলো ওঠে সাম্প্রতিককালে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর দিকে নজর রাখলে। একদমই তাই, পরপর ঘটনা। আমরা যদি শর্মিষ্ঠা, কসবার সেই সুশান্ত ঘোষকে টার্গেট করা, একদম তিনি তার বাড়ির সামনে বসে কথা বলছিলেন, তখন একেবারে সামনে এসে, যদিও সেটা সেই টার্গেট মিস হয়ে যায় দুষ্কৃতীদের, কিন্তু তারপর একটার পর এক, কখনো গুলশান কলোনি প্রায় প্রত্যেক দিন খবরের শিরোনামে থাকছে, তুমি যেরকমটা বলছিলে। আর এই যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, পরপর 2 ছবি দেখাচ্ছি, চারু মার্কেট থানা, সেখানে থানা এলাকায় একটি জিম, সেইখানে বাইরে দুষ্কৃতীরা মোটর বাইকে করে এসে রেনকোট পরে, হেলমেট পরে, মুখ ঢাকা অবস্থায় গুলি করে দিয়ে চলে যাচ্ছে। এবং তুমি যেটা বললে একদম সত্যি কথা, যে প্রকাশ্যে এই ঘটনাটি ঘটছে, তাদের টার্গেট আমি জানি না কে বা কারা টার্গেট ছিল। টার্গেট যদি যে কোনো কারণে প্রকাশ্য দিবালোকে ঘটছে, এরকম একটা ওপেন স্পেসে ঘটছে, যে কোনো অন্য কারোর গায়েও লেগে যেতে পারে। এবং এ শহরের বুকে এই মুহূর্তে দুষ্কৃতীরা এই সাহসটা পাচ্ছেন যে দিনে দুপুরে এই কাজ করতে তারা কোনো রকম পিছোপা হচ্ছেন না, এটাও জেনে যে প্রত্যেকটা জায়গায়, প্রায় অলমোস্ট সব জায়গায় শহর কলকাতায় ক্লোজ সার্কিট ক্যামেরা সার্ভিলেন্স রয়েছে, তাই না? একদম। এবং সবথেকে আশঙ্কার আরো একটা বিষয়, দেখো চারু মার্কেট থানা এলাকা থেকে খুব কাছে জায়গাটা, মাত্র 280 মিটার। মানে দুষ্কৃতীদের এতটা সাহস কোথা থেকে আসছে যে থানা এলাকায় গিয়ে দিনে দুপুরে এরকম প্রকাশ্যে গোলাগুলি চালাতে পারছে এবং কোন রকম গ্রেপ্তারি হওয়ার ভয় কি তাদের মধ্যে নেই? ধরা পড়ার ভয় কি তাদের মধ্যে নেই? এই প্রশ্নগুলো উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। মিস্টার ব্যানার্জি, আপনার কাছে জানতে চাইবো, কদিন আগে গুলশান কলোনিতে দেখলাম কিভাবে
প্রকাশ্যে গোলাগুলি চলছে, বোমাবাজি হচ্ছে। আজ চারু মার্কেট থানা এলাকায় মানে 280 মিটারের মধ্যে ঘিঞ্জি এলাকায় দিনের বেলায় 2 রাউন্ড গুলি ছোড়া হলো। যদিও আগে টার্গেটকে খোঁজা হয়েছিল, তাকে না পেয়ে শূন্যে গুলি ছুড়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। কি বলবেন? অ্যাকচুয়ালি এই যে যারা এই শহরের মধ্যে বেসিক্যালি চারু মার্কেট খুব ইম্পর্টেন্ট জায়গা। আপনি মাথায় রাখবেন যে আমি এসিপি হিসাবে সাউথ কলকাতা যখন ছিলাম তখন এইগুলো থানা আমি দেখতাম। এটা খুবই মানে এটা আতঙ্কগ্রস্ত করে দেওয়ার জন্য গুলি মেরেছে। কিন্তু ঘটনা হচ্ছে কারা মারলো, কেন মারলো, নাম্বার 1। নাম্বার 2, তারা হঠাৎ দিন দুপুরে মারতে গেল কেন? তারপরে গুলি তারা রিভলভার কোত্থেকে পাচ্ছে, কিভাবে অস্ত্র আমদানি করছে, কিভাবে অ্যামুনিশন, গুলি কিভাবে পাচ্ছে, এই প্রত্যেকটা জিনিস তদন্তের আওতার মধ্যে আসবে। এটা নিঃসন্দেহে চারু মার্কেট থানার অফিসাররা দেখছে এই মুহূর্তে, এবং ডিডির অফিসাররাও হয়তো কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। কিন্তু এটা খুব মানে এইসব ঘটনা যদি পুজোর আগে 7 দিনের মধ্যে পুজো, তার মধ্যে যদি একেবারে সত্যজিৎ বাবু, একটা বিষয় একটু স্পেসিফিক্যালি আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে পরপর এই যে শহর কলকাতার বুকে দুষ্কৃতী দৌরাত্ম এরকম বেড়ে যাচ্ছে, কেউ পরোয়া করছে না, থানার থেকে 280 মিটারের মধ্যে এই গুলি চালিয়ে দিয়ে চলে যাচ্ছে, তাহলে কি আমি জানতে চাইছি দুষ্কৃতীদের দিনের পর দিন এই শহরের বুকে, রাজ্যের বুকে কনফিডেন্স এতটা বেড়ে যাওয়ার কারণ কি মাথায়, পিঠে বা কাঁধে কোনো বিশেষ প্রভাবশালী হাত বা কিচ্ছু হবে না এরকম একটা বেপরোয়া মনোভাব? না, কিছুটা তো রাজনৈতিক, যারা এসব ক্রাইম করে তারা যে কোনো একটা রাজনৈতিক দলের ছত্রছায়া থাকতে ভালোবাসে এবং থাকে। নিঃসন্দেহে যেটা আপনি বলেছেন কুয়াটা অন্য মিথ্যে বলেন, ঠিকই বলেছেন। কিন্তু দেখুন, যারা এইসব গুলি চালায় তাদের তো কোনো কালার নেই, তারা কোনো পলিটিক্যাল পার্টির হতে পারে না, তাদের একমাত্র পরিচয় ক্রিমিনাল। সুতরাং পুলিশকে তো ওই জিনিসটা দেখতে হবে যে শক্ত হাতে এদেরকে ধরতে হবে, শক্ত হাতে এদেরকে অ্যারেস্ট করতে হবে, এবং এখানে কোনো রাজনৈতিক রং দেখে কাজ হবে না। পুজোর আগে যদি মানুষের স্বস্তি ফেরাতে হয় তাহলে কিন্তু দেখতে হবে যে তাহলে কিন্তু এতে অ্যাকশনের দরকার আছে প্রচন্ড পরিমাণে। বেশ, ধন্যবাদ। অন্যদিকে এবার তৃণমূল সরকারের অন্দরেই এসআইআর দাবি, এসআইআর চাই, এনআরসি চাই। প্রকাশ্য সভায় এ দাবি রাজবংশী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বংশীধর বর্মনের। এসআইআরে কেউ বাধা দিলে আমাদের জানান, আমরা কেন্দ্রীয় সরকারের পাশে আছি। তৃণমূলের উল্টো পথে হেঁটে প্রকাশ্যে এমন মন্তব্য করলেন গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন বর্মন। আমরা এসআইআর পক্ষে, যদি এসআইআর হয় নির্বাচন কমিশনকে হাঁটু, তোমরা জোর করিয়ে যদি কেউ বাধা দেয় নির্বিঘ্নে তোমরা এসআইআর করো, আমার তরফ থেকে কোনো বাধা নাই। তাহলে উপরে ভোট হয়ে যাবে, আমার শক্তি আরো বৃদ্ধি ঘটিবে। আপনারা শুনলেন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন বর্মন। তিনি এসআইআর এর পক্ষে সওয়াল করলেন। তিনি শুধু তাই না, তিনি বললেন যে কারোর কোনো রকম সমস্যা হলে এসআইআরে কেউ বাধা দিলে আমাদের জানান, আমরা কেন্দ্রীয় সরকারের পাশে আছি। নিঃসন্দেহে এই সময় বংশীবদন বর্মনের এই মন্তব্য, এই বক্তব্য বা এই সাহায্য করার এই অঙ্গীকার, সেটা দলের অন্দরে কিন্তু আরও একবার বিড়ম্বনা বাড়াবে। তৃণমূল সরকারের অন্দরে এই যে এসআইআর এর দাবি, এই বিষয়টি, তার এই মন্তব্যে কিন্তু যথেষ্টই বিড়ম্বনা বাড়বে। এসআইআর চাই, এনআরসি চাই বলে প্রকাশ্য সভায় দাবি করলেন রাজবংশী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বংশীবদন বর্মন। কি বলেছেন আরো একবার শোনাই আপনাদের। আমরা এসআইআর পক্ষে, যদি এসআইআর হয় নির্বাচন কমিশনকে হাঁটু, তোমরা জোর করিয়ে যদি কেউ বাধা দেয় নির্বিঘ্নে তোমরা এসআইআর করো, আমার তরফ থেকে কোনো বাধা নাই। তাহলে উপরে ভোট হয়ে যাবে, আমার শক্তি আরো বৃদ্ধি ঘটিবে। আপনারা শুনলেন একদম সরাসরি তিনি বলছেন। তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রবীন্দ্রনাথ বাবু, আমরা শোনাচ্ছিলাম দর্শকদের, বংশীবদন বর্মন তিনি প্রকাশ্য সভা থেকে এসআইআর এর কেউ বাধা দিলে আমাদের জানান, আমরা কেন্দ্রীয় সরকারের পাশে আছি, এহেন মন্তব্য করছেন। আপনারা কি বলবেন, কিভাবে দেখছেন? দলের অন্দরে তো বিড়ম্বনা বাড়বে এই সমস্ত মন্তব্যে। হ্যাঁ, বংশীবদন বর্মন তিনি যেটা বলেছেন, তিনি একটা আলাদা সংগঠন করেন, তার সংগঠনের সভায় তিনি বলেছেন আমাদের দলের যে সিদ্ধান্ত, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা ব্যানার্জি তিনি সেটা বলেছেন এবং তিনি সেটা পরিষ্কার করে দিয়েছেন।
হ্যাঁ, কিন্তু তিনিও তো দলের একটি অংশ, সেখান থেকে তার কাছে উনি আলাদা সংগঠন করেন, উনি গেটার পিপলস পার্টি করেন, আমরা তৃণমূল কংগ্রেস করি। ওনার সংগঠন আলাদা, আমাদের দলটা আলাদা। হ্যাঁ, আমাদের দলের যা সিদ্ধান্ত বা আমাদের দলের যা বক্তব্য সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারে বারে পরিষ্কার করে বলে দিয়েছে। মানে সেক্ষেত্রে আপনি বলতে চাইছেন ওনার এই মন্তব্য গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশনের একজন নেতা হিসেবে উনি প্রতিনিধিত্ব করেছেন? হ্যাঁ, উনি আলাদা সংগঠন করেন, ওনার আলাদা সংগঠন, ওনার সংগঠনের ঝান্ডা আলাদা, নীতি আদর্শ আলাদা। তার এই মন্তব্যে দলে কোনো প্রভাব পড়তে পারে? না না। ধন্যবাদ আপনাকে। ভারতের অবস্থাও নেপালের মতো হবে, হুঙ্কার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের। এসআইআরকে মতুয়া বিরোধী বলে আক্রমণ করলেন তিনি। কেন্দ্রীয় সরকার মতুয়াদের গোলামে পরিণত করতে চাইছে। শান্তনু ঠাকুরকে মতুয়াদের বিভীষণ বলে আক্রমণ করলেন মমতা বালা ঠাকুর। দুটো সমস্যা, এটা পরিবার থাকলে সেটা সমস্যা হবে, সঠিক কোনটা মতুয়াদের বেছে নিতে হবে। আইন করেছে বিজেপি, তৃণমূল করেন, এটা সেন্ট্রালের, এটা বুঝতে হবে। সেন্ট্রালের আইন, ভালো মন্দ বিবেচনা করার বুদ্ধি তাদের আছে। সেন্ট্রালে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই, আইনটা কে করেছে? বিজেপি করেছে। তাদের জন্য করেছে, এই লোকগুলোর যাতে অসুবিধায় পড়ে তাদের বেনাগরিক করার চেষ্টা করছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যদি কেটে যায় তারা কি হবে তাদের? আমরা বলছি আমরা চাই কোনো শর্ত থাকবে না, নিঃশর্ত নাগরিকত্ব আইন পরিবর্তন করুক, এবং সেখানে যদি এটা না করে আগামীতে নেপালে কি হচ্ছে দেখেছেন তো? চ্যালেঞ্জ করে বলছি, নেপালে কি হচ্ছে ভারতবর্ষ সেটা হবে। সেটা যেন মোদী এবং অমিত শাহ সেটা যেন জেনে রাখে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে কেরালায় অ্যামিবার মতো তৃণমূলের এসআইআর রোগ হয়েছে। তৃণমূল নেতাদের বন্দে ভারত ধরে রাঁচি যাওয়ার পরামর্শ দিচ্ছেন শুভেন্দু। কেরালায় একটা অসুখ এসেছে না, মাথায় ঢুকে অ্যামিবিয়া নাকি ঘিলু খাচ্ছে, এই তৃণমূলীদের মাথায় এসআইআর ঢুকেছে, এটা রোগ। বন্দে ভারত চালু করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি, হাওড়া থেকে রাঁচি 6 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। এদের বলবো সকালবেলা উঠে বন্দে ভারত ধরে নিন, রাঁচিতে চলে যান, মাথারটা ভালো থাকবে, পরিষ্কার হবে, অল্প ওষুধেই কাজ হবে। আজ মহালয়া, আজ থেকে দেবীপক্ষের সূচনা, কিন্তু শহর কলকাতার বুকে শুট আউটের ঘটনা আরো একবার সে প্রশ্নটা সামনে আনছে যে এ শহরের মানুষ কতটা নিরাপদ। উৎসবের মরশুমের শুরুতেই ভর দুপুরে আজ কলকাতায় চারু মার্কেট থানা থেকে ঢিল ছোড়া দূরত্ব বললে বোধহয় কম বলা হবে, শুট আউটের ঘটনা ঘটল মহালয়ার সকালে চারু মার্কেট থানা এলাকায় একটি জিমে। সেখানে বাইরে থেকে এসে দুষ্কৃতীরা মোটর বাইকে করে এসে তারা রেইনকোট হেলমেট পরে নিজেদেরকে লুকিয়ে চারু মার্কেট থানার 280 মিটারের মধ্যে একটি জিমের বাইরে থেকে গুলি চালায়। হেলমেটে মুখ ঢেকে রেইনকোট পরে 4 দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়ে তারা চম্পট দেয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে টার্গেটে ছিলেন জিমের মালিক। 2 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, চালিয়ে পালিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত পুলিশ কোনো হদিশ পায়নি এই দুষ্কৃতীদের, তাদের মোটর বাইক ট্র্যাক করার চেষ্টা চলছে। কিন্তু চারু মার্কেট থানা থেকে 280 মিটারের মধ্যে একটি জিম, তার বাইরে এই ঘটনা। দিনে দুপুরে এভাবে গুলি চালিয়ে দুষ্কৃতীরা পালিয়ে গেল। এই গোটা ঘটনা নিয়ে রাজ্যের এবং শহরের নিরাপত্তা ব্যবস্থা, মানুষের নিরাপত্তা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও বড়সড় প্রশ্ন উঠছে। ঘটলো, জিমের যে মালিক ছিল তাকে কেন গুলি করার চেষ্টা করা হলো, কেন শূন্যে গুলি চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হলো, সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ। ক্যামেরা দীপঙ্কর জানার সাথে সোমা দাস, টিভি 9 বাংলা, কলকাতা। এই তো আশ্চর্য যে এত ভিড়ের মধ্যে তারা এসে উপরে উঠে কিভাবে চলে গেল, সবাই এত লোকজন বাজারের মধ্যে, সেটা নিয়েই তো আমরা চিন্তিত যে এই খোলা দুপুরবেলায় যদি এরকম হয় তাহলে পরে তো সব মানুষের কি অবস্থা হবে। দুজন এসেছিল, ফুল রেনকোট পরেছিল পার্পল রঙে, তারপর উপরে হেলমেট ধরেছিল। ওনারা জিজ্ঞেস করলে তারপর ওনাকে ডাকতে গেলে আসলে দুটো শ্যুট করলো, রাউন্ড করলে দুটো শ্যুট করলে তারপর চলে গেছে। ওকে ফার্স্ট টাইম দেখেছিলাম। ফায়ারিং এর একটা ঘটনা ঘটেছে, তো আমরা বুলেট ক্যাটরিজও পেয়েছি এবং আমরা খোঁজ করছি
কে বা কারা এসেছিল তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং ঘটনাটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। হেলমেটে মুখ ঢেকে রেনকোট পরে জিমে হামলা, 4 দুষ্কৃতীর তারা আসে, জিম মালিকের নাম ধরে ডাকে, যখন তাকে না পায় তখন জিমের ভেতর ঢুকে শূন্যে 2 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। কিন্তু প্রশ্ন উঠছে, দিনে দুপুরে এসে দুষ্কৃতীরা কিভাবে এই ধরনের ঘটনা ঘটালো? কোন পথে তদন্ত এগিয়ে নিয়ে যাবে পুলিশ? কারণ ঘিঞ্জি এলাকা জনবহুল এলাকা, রবিবারের সকালে এত বড় ঘটনা, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুশোভন। সুশোভন, সবার প্রথমেই জানতে চাইবো যে পুলিশ তাহলে কোন কোন বিষয়গুলো এই মুহূর্তে তদন্তের ক্ষেত্রে প্রাথমিকভাবে বিচার্য রাখছে? দেখো, প্রথম যেটা পুলিশ জানার চেষ্টা করছে যে যারা এসেছিল তারা কোথায় গেল। দ্বিতীয়, তারা যেখানেই যাক না কেন এই যে জয়, যে একেবারে এই যে জিমের মালিক, তার সঙ্গে সেই যে ব্যক্তিদের কি সম্পর্ক। তৃতীয়, কোন রকম আগের কোনো শত্রুতা ছিল কিনা, না অন্য কোনো উদ্দেশ্যে এসছিল। আর চতুর্থ, যে এই যে পুরো ঘটনাটা ঘটলো, এই ঘটনায় মূলত যেটা কেন্দ্রবিন্দু সেটা হলো এই যে জিমের মালিক জয়কে খোঁজ করতে এসেছিল 4 জন ব্যক্তি, 2টো বাইক করে এবং তাদের মাথায় হেলমেট ছিল। কিন্তু এই যে যারা এলো তাদের সঙ্গে তাদের সম্বন্ধে জয় কিছু জানে কিনা, বিশেষ করে যে সিসি ক্যামেরা রয়েছে তার ফুটেজ পরবর্তীকালে পুলিশ সংগ্রহ করে যে জয় যে এখানকার একেবারে যার খোঁজ করতে এসেছিল জিমের মালিক, তাকে জিজ্ঞাসা করা হবে যে তাহলে কোনো সম্পর্কে অবনতি হয়েছিল কিনা, চেনে কিনা, আর চিনলে কোন রকম গন্ডগোল আছে কিনা। পুলিশ সূত্রে খবর যে হয়তো নিজেদের মধ্যে কোনো গন্ডগোল থাকতে পারে, যদি সেটা পরবর্তীকালে খুব একদম নিজেদের মধ্যে গন্ডগোল থাকলেও বিষয়টা আশঙ্কার, বিষয়টা ভয়ের, যে হাতে বন্দুক নিয়ে এসে চলে আসছে, মানে এই অস্ত্র তো যে কেউ পেতে পারে না, কোথা থেকে পাচ্ছে এটাও একটা তদন্তের বিষয়। তোমার কাছে আমি অবশ্যই আসবো সুশোভন। আমি তবে বেশ কিছু ছবি আমি দর্শকদের সামনে তুলে দেবো, বেশ কয়েকদিনের ঘটনা, মানে বারবার শহর কলকাতায় এভাবে গোলাগুলির ঘটনা, বোমাবাজির ঘটনা, এবং সেটা প্রকাশ্যে হচ্ছে, ঘিঞ্জি এলাকায় হচ্ছে, সেরকম ঘটনা আপনাদের সামনে দেখাবো। কারণ গুলশান কলোনিতেই কয়েকদিন আগে আমরা দেখিয়েছি কিভাবে বিরিয়ানির দোকানের সামনে, সেখানেও কিন্তু কোথাও একটা নিজেদের মধ্যে অশান্তি, নিজেদের মধ্যে ঝামেলা, এটা এই বিষয়টাই এসেছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম দিনে মানে প্রকাশ্যে কিভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, কোথায় অস্ত্র পাচ্ছে, এতটা সাহস কি করে পাচ্ছে যে জনবহুল এলাকায় কোনো রকম মুখ না ঢেকে, দেখুন গুলশান কলোনিতে দেখেছি কোনো রকম মুখ না ঢেকেই সেখানে দাদাগিরি এবং গুলি চালানো হচ্ছে, পিস্তল চালানো হলো। আর চারু মার্কেট এলাকায় কি দেখলাম, রেনকোট পরে 4 জন এলো, যদিও মুখ সেখানে হেলমেট দিয়ে ঢাকা ছিল, এবং তারা জিমের ভেতর ঢুকে 2 রাউন্ড গুলি করে 4 জন পালিয়েও গেল, এবং পুরো বিষয়টাই দিনের বেলা হলো, সবার সামনে হলো। এই বিষয়গুলোই তদন্ত করে দেখার। একেবারে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, এই যে ঘটনাগুলো আরও একবার আমাদের দৃঢ় বিশ্বাস এই ঘটনা যারা ঘটিয়েছে পুলিশ তাদেরকে পাকড়াও করতে পারবে, পুলিশ সেই চেষ্টায় এই মুহূর্তে নিবেদিত প্রাণ রয়েছে, আমরা এই বিশ্বাস এখনও রাখি। কিন্তু প্রকাশ্যে এভাবে থানার একেবারে 280 মিটারের মধ্যে দুষ্কৃতীরা এ সাহস দিনের পর দিন পাচ্ছে কি করে, এবং এই সাহসের পরিমাণ দিনের পর দিন বাড়ছে কেন, আপনার কি মনে হয়? আপনি যা বললেন সব মেনে নিলাম, কিন্তু নিবেদিত প্রাণ বলে যে কথাটা বলেছেন সেটা আমার একটু অবজেকশন আছে। নিবেদিত প্রাণ যদি হয়ে থাকে তাহলে ক্যালকাটাতে বিভিন্ন জায়গায় যে সিসিটিভি গুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের সময় তো ছিল না, তারা নোয়িং ফুললি ওয়েল যে আমি ধরা পড়বো, আমি যাচ্ছি, পুলিশ ট্রেস আউট করে ফেলবে, তাহলে করতে কেন? আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় চার্জশিট দিয়ে দেওয়া হচ্ছে, দেখবেন আপনারা চার্জশিট ধরছে, কোর্টে পাঠিয়ে দিচ্ছে, চার্জশিট দিয়ে দিচ্ছে। প্রশ্ন হচ্ছে বিগত 1 মাসের মধ্যে যদি হাইকোর্টের যদি ডাইরেকশন এবং অবজারভেশন গুলো দেখেন বিস্মিত হওয়ার মতো। আরে ভাই, লেডি সাব ইন্সপেক্টর কেস আজকে ড্যামেজ করার জন্য টাকা খাচ্ছে, লেডি সাব ইন্সপেক্টর। আপনি বলুন, এই 24 তারিখে ডেট আছে এপিআর হওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে সাহসটা পাচ্ছে কি করে? সাহসটা এই কারণেই পাচ্ছে যে আইনের যদি আপনি ইমপ্লিমেন্টেশন বলেন, সেই ইমপ্লিমেন্টেশনটা যথাযোগ্য হচ্ছে না, হলেও আজকে শাস্তি হচ্ছে না। এই জায়গাটা কিন্তু আজকে আমাদের কিন্তু উই আর ইন এ ফিক্স। সাধারণ মানুষ আজকে ভয়ে শঙ্কিত হয়ে আছে যে আজকে আগামী দিনে পুজো এত বড় একটা জায়গায় রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কিন্তু এইভাবে যদি ক্রিমিনালদের যদি এইরকম কাজকর্ম বাড়তে থাকে, এবং আপনি দেখবেন অ্যারেস্ট করলে যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখা যায় এরা অ্যারেস্ট হয়েছে। অরিন্দমবাবু, আপনি এতক্ষণ ধরে যেটা বললেন, আমি যদি ওয়ান লাইনার করি, সাধারণ মানুষ দিনের পর দিন এদের জন্য এই দুষ্কৃতী দৌরাত্মে ভীত সন্ত্রস্ত হয়ে উঠছেন, আর দুষ্কৃতীরা দিনের পর দিন
অকুত ভয় হয়ে উঠেছে, কারণ তারা যা কিছু করলেও কিচ্ছুটি হওয়ার নয়। এটা তো একটা সমাজের পক্ষে ভয়াবহ দিকে এগোচ্ছে। তার মানে সত্যি ভাই, আমি বলছি আপনাকে, আপনি আদারওয়াইজ নেবেন না, আমরাও চাকরি করেছি ক্রিমিনালদের। আপনি বলুন তো, যে সমস্ত অফিসার ইনচার্জ আছে তারা যে আজকে তাদের এলাকায় কিন্তু দেখুন তো ক্রাইম চার্ট থাকে, ক্রাইম চার্টে এই সমস্ত আসামিদের কি তাদেরকে গারদে পড়ার কোনো ব্যবস্থা আছে? আপনি আমাকে বলুন, যে যারা ক্রিমিনাল তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ আজকে ভীত সন্ত্রস্ত। যারা আগে ছিল এখন নেই, এমনটা কেন? কারণটা হচ্ছে গিয়ে যে এই সমস্ত আসামি যারা আজকে ক্রিমিনাল বলছেন তাদের মধ্যে 98% রাজনৈতিক নেতাদের ছাপা তলায় রয়েছে, যার জন্য তারা এত সাহস পাচ্ছে আমার মনে হয়। অর্থাৎ এক্ষেত্রেই গলদ থেকে যাচ্ছে যে এই দুষ্কৃতীরা তারা যাদের ছত্রছায়ায় বেড়ে উঠছে সেই ছত্রছায়াটা এতই প্রভাবশালী, তারা এই ধরনের প্রকাশ্যে এই ধরনের ঘটনা ঘটাতে পিছপা হচ্ছে না। শর্মিষ্ঠা, আরো একবার সময়ের কাছে যাব। একদম সেখানে ইতিমধ্যে ভিড় করতে শুরু করেছেন এলাকার মানুষ, কারণ স্বাভাবিকভাবে যখন বাড়ির দোরগোড়ায় এরকম দুষ্কৃতীরা এসে পৌঁছে যায় তখন সেটা ভয়ের, সেটা আতঙ্কের। সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সোমা। সেখানে মানুষ ভিড় করছে, তুমি অনেকের সঙ্গে কথাও বলছিলে। এই ধরনের ঘটনা কি আগে কোনোদিনও ঘটেছে সেখানে? আমার তো অন্তত মনে পড়ছে না যে সাম্প্রতিককালে চারু মার্কেট এলাকায় এরকম দিনে দুপুরে গুলি চালানোর ঘটনা। মানুষ কি বলছেন, সেখানকার বাসিন্দারা কি বলছেন? দেখো, এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত, কারণ দেখো এটা একটি মার্কেট রয়েছে, সামনে একটি মার্কেট এলাকাই বলা যেতে পারে। দেখো সকাল সকাল কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড়ও হয়, প্রচুর মানুষ এখানে রয়েছেন। এই ধরনের ঘটনা একেবারে সামনেই মেন রোড থেকে একটু এগিয়ে আসলেই কিন্তু এই জিমটা, এবং এখানে কিন্তু প্রচুর মানুষের আনাগোনা, ফলে এখানকার যারা মানুষজন রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। কারণ এভাবেই 4 জন দুষ্কৃতী এসে 2 জন নিচে থাকে, অর্থাৎ নিচে 2 জন পাহারা দেয়, আরও 2 জন ওপরে ওঠে। এবং আমরা পুলিশ সূত্র থেকে যেটা এখনো পর্যন্ত জানতে পারছি, রেইনকোট পরা ছিল সেই 2 দুষ্কৃতী এবং মুখে হেলমেট দিয়ে পুরো মুখটাই ঢাকা ছিল। এবং তারা এসে কিন্তু এখানে জয় কামদাম যে মালিক, জিমের যে মালিক, তার খোঁজ করে। জিমের মালিক কিন্তু সেই সময় জিমে ছিলেন বলেই আমরা জানতে পারি, কিন্তু তারা তাকে খুঁজে পান না। জিমের মালিক কোথায় রয়েছে বলে তারা কিন্তু সেখানে চেঁচামেচি করেন। তারপরেই কিন্তু তারা তাদেরকে ভয় দেখিয়ে শূন্যে গুলি চালিয়ে 2 রাউন্ড গুলি চালিয়ে তারা কিন্তু বেরিয়ে যান। দেখো, এরকম একটি জনবহুল এলাকা, এখানে কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারতো, কারণ এখানে যদি মানুষজন থাকতো। আজকে মহালয়ার দিন, সেই কারণেই কিন্তু এই যে মার্কেট প্লেটটা দেখছো, এখানে কিন্তু এখন মানুষজন কম রয়েছে। তবে দেখো, এখানে কিন্তু প্রচুর ব্যবসায়ীরা রয়েছেন, খুব স্বাভাবিকভাবেই আততায়ী বা দুষ্কৃতী। একদম সেটাই সবথেকে ভয়, সেটাই সবথেকে আশঙ্কা। যদি এখান একটু এদিক ওদিক হতো তাহলে সাধারণ মানুষ সত্যি আক্রান্ত হতে পারতেন, তাদের গায়েও গুলি লাগতে পারতো। এই ভয়টা সেখানকার মানুষের মধ্যে স্বাভাবিকভাবে কাজ করছে। ধন্যবাদ। শর্মিষ্ঠা, আমরা একবার বরং দেখে নিই সম্প্রতি একটার পর এক যে গুলি চালনার ঘটনা, ইংরেজবাজার, কালিয়াচক, নৈহাটি, বজবজ, একটার পর এক এই গুলি চালনার ঘটনা, বারবার ভাঙরের ঘটনা, সিউড়ির ঘটনা, এবং শহর কলকাতায় তুমি তো কিছুক্ষণ আগে বলছিলে যে গুলশান কলোনি সম্প্রতি যার রেশ এখনো কাটেনি। আজ দিনে দুপুরে যেভাবে গুলি চালনার ঘটনা ঘটলো শহর কলকাতায়, সেখানে 2 রাউন্ড গুলি চালিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়ে দিল, এখনো পর্যন্ত পুলিশ তাদেরকে ছুঁতে পারেনি। ফলে বারবার এ রাজ্যে, এ শহরে এই গুলি চালনার ঘটনা, শুট আউটের ঘটনা, গুলিরাজ আবারও প্রমাণ করছে যে এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই, খুব একটা নিরাপদ জায়গা দিতে পারছে না এই রাজ্যবাসীকে, এই শহরবাসীকে। দুর্গাপুরে তৃণমূলের প্রাক্তন সহ সভাপতির রহস্য মৃত্যুতে খুনের অভিযোগ দায়ের করেছেন দলীয় কর্মীরা। গতকাল সন্ধ্যায় আপনারা জানেন সিঁড়ির গ্রিলে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়, পা মুড়ে বসা অবস্থায় দেহ ছিল। কর্মীরা জানিয়েছেন যে দুপুরে বাগানবাড়িতে কয়েকজন বন্ধুর সঙ্গে খাওয়া দাওয়া করেছিলেন তৃণমূলের প্রাক্তন সহসভাপতি নিখিল নায়েক। তারপর তিনি আর বাড়ি ফেরেননি। বাগানবাড়ি থেকে তার দেহ উদ্ধার হয়, বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে। আমার সহকর্মী জয়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। আমি জয়ন্তের কাছে জানতে চাই, জয়ন্ত, এখনো পর্যন্ত এই ঘটনায় যে রহস্যগুলো সামনে আসে, যে প্রশ্নগুলো সামনে আসে, এখনো পর্যন্ত গোয়েন্দারা, পুলিশ কোনো রকম বা ফরেন্সিক টিমের সদস্য যারা ঘটনাস্থলে যাওয়ার কথা, তারা কি গিয়েছেন? এখনো পর্যন্ত কিছু ক্লু, কিছু জানতে পাওয়া যাচ্ছে? দেখো, যে বাড়িতে এই ঘটনাটা ঘটেছে সেই বাড়িটা কর্ডন করে দিয়েছে, সেখানে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। শুধুমাত্র এইটুকু কাজ হয়েছে
কিন্তু এখনো পর্যন্ত ফরেন্সিকের কোনো দল আসেনি। ফরেন্সিকের দল তখনই আসবে যখন পোস্টমর্টমের রিপোর্টটা পাওয়া যাবে প্রাথমিকভাবে যে মৃত্যুর কারণটা কি। যদি কোনো বিষক্রিয়ায় মৃত্যু হয়ে থাকে, যেটা তৃণমূল কর্মীরা, ওই এলাকা তৃণমূল কর্মীরা এবং তার যারা অনুগামী তারা বলছেন যে বিষক্রিয়ায় মৃত্যু হয়ে থাকতে পারে, সেই ঘটনা যদি হয় তবে তো ফরেন্সিকের দল আসবে এবং তারা খতিয়ে দেখবে যে কি ধরনের বিষ ব্যবহার করা হয়েছে এবং বিষটা কোথায় মেশানো হয়েছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক প্রশ্ন তুলেছেন যে মৃত্যুর ঘটনা ঘটেছে যেটা স্বাভাবিক নয়, ঝুলন্ত মৃতদেহ এবং হাঁটু গেড়ে বসে আছে। এক্ষেত্রে যে একটা খাওয়া দাওয়ার ঘটনা ঘটেছে সেটা জানা যাচ্ছে। বন্ধুরা ছিল, বলছে সেই যে বন্ধুরা ছিল তাদেরকে যদি পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাহলে কিন্তু অনেকটা তথ্য জানতে পারবে। পুলিশ কিন্তু সে ঘটনাও মানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে বলে এখন দুপুরে তিনি যে বাগান বাড়িতে গিয়েছিলেন, দুপুরবেলা বাগান বাড়িতে গিয়েছিলেন, কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলেন, তাদেরকেও নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ এখনো পর্যন্ত ময়না তদন্তের পর যে সমস্ত প্রশ্ন উঠছে তার উত্তর কিছুটা হলেও পাওয়া যাবে, তারপর ফরেন্সিক টিম যাবে, তারপর তদন্ত এগোবে। আপাতত তোমায় ধন্যবাদ জয়ন্ত। আমরা খুব সম্মান করি, আমরা খুব ভালোবাসতাম, আমাদের মানে যাকে বলে ঘরের লোক ছিল, মানে আসা যাওয়া সব সময় করতাম। আমরা অভিভাবকহীন হয়ে পড়লাম। আমরা প্রকৃতি যাতে সত্য, সেই সত্য উদ্ঘাটন হোক, এটা আমরা প্রশাসনের কাছে চাই, যাতে সত্য উদ্ঘাটন হোক এবং ওনার যে মৃত্যুর কারণ সেই কারণটা বেরিয়ে আসুক। ডানকুনিতে খুনের আতঙ্কে ভুগছেন খোদ তৃণমূল কাউন্সিলর এবং খুন করে দিতে পারে বলে দলেরই শহর যুব সভাপতির বিরুদ্ধে অভিযোগ করছেন। বিস্ফোরক দাবি ডানকুনির 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্যদেব, এবং তিনি অভিযোগ করছেন দলেরই যে যুব সভাপতি রয়েছে সেই তাকে খুন করে দিতে পারে। কিন্তু কেন? আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সনত মাঝি। সনত, ঠিক কি আশঙ্কা থেকে নিজেরই দলের যুব সভাপতি খুন করে দিতে পারেন এরকম আশঙ্কা প্রকাশ করছেন ওই কাউন্সিলর? দেখো, গতকাল সন্ধ্যায় জেলার যেসব সাংগঠনিক পদ, সেই পদের তালিকা প্রকাশ করে তৃণমূল। এরপরই সেই তালিকায় দেখা যায় ডানকুনি টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির নাম হিসেবে প্রকাশ পায় জিয়ারুল আকানের নাম। এরপরই সাংবাদিক বৈঠক করেন সূর্যদেব, অর্থাৎ ডানকুনি পৌরসভা 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি যেটা অভিযোগ করেন যে এই জিয়ারুল আকান একজন সমাজ বিরোধী, তিনি নিয়মিত বারে যান, বহু নারীতে আসক্ত, এই ধরনের কিন্তু একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন। পাশাপাশি আইপ্যাকের বিরুদ্ধেও কিন্তু তিনি প্রশ্ন তোলেন। আর এখান থেকেই তিনি যেটা মনে করছেন যে এই জিয়ারুল আকানের বিরুদ্ধে তিনি যেসব মন্তব্য করছেন বা যে সত্য তিনি সামনে প্রকাশ করছেন, এই প্রকাশের কারণে তিনি খুন হয়ে যেতে পারেন এবং এর জন্য যদি তিনি খুন হয়ে যান তার জন্য দায়ী থাকবে কিন্তু এই জিয়ারুল আকান। এই বিষয়টা তিনি কালকে তুলে ধরেছেন এবং পাশাপাশি এই বিষয়টা নিয়ে অর্থাৎ তৃণমূলের যে ডানকুনি শহর তৃণমূলের যে প্রতিদ্বন্দ্ব প্রকাশ্যে এসছে, সেখান থেকে কিন্তু বিরোধীরা তীব্র কটাক্ষ করেছে এবং সাধারণ মানুষ এতদিন বলতো যে তৃণমূল একদম বোঝা যাচ্ছে। বেশ সনদ, তুমি আমাদের সঙ্গে থাকো। যিনি অভিযোগ করেছেন মানে ওই কাউন্সিলর, তিনি কি বলছেন একবার তার অভিযোগটা শুনি। আমাদের মনে দুঃখ হচ্ছে, একটা ক্রিমিনাল তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হচ্ছে ডানকুনি টাউনে, দল তাকে প্রেসিডেন্ট করেছে। আমার বিশ্বাস এটা দলের কাছে সম্পূর্ণ তথ্য যায়নি। আমি মানছি না, ওকে মানছি না। তাতে আমার মার্ডার করতে পারে, ওরকমই ছেলে, আমার মেরে দিতে পারে। আমার যদি আগামী দিন কিছু হয়, আমার বাড়ির লোক কিন্তু জিয়ারুল আকানকে ছাড়বে না। আমি প্রকাশ্যে আপনাদের সামনে বলছি, ও আমি মার্ডারও করতে পারে, ওরকম ছেলে। শুনলেন কাউন্সিলর, তিনি বলছেন যে তার দলেরই যুব সভাপতি জিয়ারুল আকান তাকে খুন পর্যন্ত করে দিতে পারে এবং তিনি প্রশ্ন তুলছেন যে তাকে কিভাবে সভাপতি করা হলো, তাকে এলাকার যুব সভাপতি কি করে করলো তৃণমূল কংগ্রেস। অর্থাৎ নিজের দলেরই নেওয়া সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন এই কাউন্সিলর, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর। তিনি সরাসরি অভিযোগ করলেন জিয়ারুল আকানের বিরুদ্ধে, যিনি এলাকার যুব সভাপতি। জিয়ারুল তিনি কি বলছেন তার বিরুদ্ধে যখন এই অভিযোগ, তিনি খুন করে দিতে পারেন এরকম আশঙ্কা যখন প্রকাশ করছেন তৃণমূলের এই কাউন্সিলর, তখন ওই জিয়ারুল আকান তার বক্তব্য কি শুনি। এত বড় দল, তো দলে থাকতে গেলে দেখুন দাদা ভাইয়ের ব্যাপার, এটা আমরা দলের ভিতরেই বসে মিটিয়ে নেবো। হয়তো তার রাগ হয়েছে, দাদা ভাই অভিমান থাকতেই পারে, পরিবারে থাকতে গেলে একটা অশান্তি বা কিছু একটা হয়, তো সেই জায়গা থেকে আমরা মিটিয়ে নেবো। এটা নিয়ে আমার কোনো বলার কিছু নেই। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, দলকে ধন্যবাদ। অর্থাৎ জিয়ারুল আকান তিনি এই কাউন্সিলরের অভিযোগকে কোনো রকম পাত্তা দিতেই নারাজ। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে, যে কারণে মনে করা হচ্ছে যে বিভিন্ন জায়গায় কমিটি পর্যন্ত করে দেওয়া হবে। এমনকি এই বিষয়টিও মনে করা হচ্ছে যে
ব্লক স্তরেও কমিটি গড়ে দেওয়া হবে। কিন্তু ঠিক সেই সময় দেখুন ডানকুনিতেই গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে, কারণ তৃণমূল কাউন্সিলর তৃণমূলের যুব সভাপতি খুন করে দিতে পারেন এরকম আশঙ্কা প্রকাশ করলেন, যদিও তার এই অভিযোগকে কোনো রকম পাত্তা দিলেন না ওই যুব সভাপতি। সিপিএম কি বলছেন, মানে স্বাভাবিকভাবে বিরোধীরা এটা রাজনৈতিক অ্যাডভান্টেজ নিয়ে থাকবে, সিপিএম এর কি বক্তব্য ডানকুনি শুনে। তৃণমূল যে আপাতমস্তক একটা চোর দুর্নীতিগ্রস্ত একটা দল, সেটা এতদিন বাংলার মানুষ বলে আসছিলেন, আজকে তৃণমূলের কাউন্সিলর সূর্যবাবু স্বীকার করে দিলেন। এই সবগুলো তাদের অভ্যন্তরীণ বিষয়। এই দ্বন্দ্ব ডানকুনির মানুষের তাতে কোনো যায় আসে না, কে ওদের সভাপতি হলো কে হলেন না, ডানকুনির মানুষের কোনো উপকৃত হওয়ার বিষয় নেই। এবার মালদার দিকে চোখ রাখবো। মালদায় কংগ্রেস নেতার দাদাগিরির ছবি দেখতে পাওয়া যাচ্ছে। 2 সিভিল ডিফেন্স কর্মীকে মারধর এবং ভাঙচুর করা হয়। ভাঙন কবলিত এলাকায় মদের আসর বসানোর অভিযোগ ওঠে। উদ্ধার কাজে নিযুক্ত সিভিল ডিফেন্স কর্মীদের এলাকা ছাড়তে নির্দেশ দেওয়া হয়। নেতার নির্দেশ পালন না করায় মারধরের অভিযোগ। অভিযুক্ত বেলাল শেখ কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল শেখের ভাই। একটু ডিটেল জানবো, আমার সহকর্মী শুভতোষ সেই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শুভতোষ, আসলে এভাবে মারধর ভাঙচুর কেন চালাতে হলো, কি জানা যাচ্ছে? দেখো, মূলত হচ্ছে মথাবাড়ি এলাকার পঞ্চানন্দপুর 1 পঞ্চায়েতের সেখানে সুলতানটোলা গ্রামে গত কয়েকদিন থেকে কিন্তু ব্যাপক গঙ্গা ভাঙন হচ্ছে এবং এই ভাঙন হওয়ার ফলে বহু মানুষ সেখানে আতঙ্কিত, তারা ঘরবাড়ি ভেঙে নিয়ে তারা পালাচ্ছে এবং যেহেতু পরপর দুর্ঘটনা ঘটনিতেও হয়েছে, সে কারণে জেলা শাসকের নির্দেশে সেখানে সিভিল ডিফেন্স মোতায়েন করা হয়েছিল এবং একই সাথে তাদেরকে নির্দেশ যে তারা দিনরাত মানে নজরদারি করা এবং যারা নিরাপদ আশ্রয়, সেই সমস্ত পরিবারকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া, এই সমস্ত কাজ তারা করছিল। এবং যেহেতু রাতে তারা ডিউটি করছে, সে সময় রাতে হঠাৎ করে সেখানে অভিযোগ যে ব্লক সভাপতি সেখানকার মথাবাড়িতে ব্লক সভাপতি কংগ্রেসের দুলাল শেখের ভাই বেলাল শেখ, সেও সেখানকার বেশ প্রভাবশালী কংগ্রেসের নেতা, সে তার কয়েকজনকে নিয়ে আসে, তার অনুগামী বেশ কয়েকজনকে নিয়ে সেখানে মদের আসর বসায় এবং সেখানে এমন কেউ ছিল যারা মানে এলাকায় অ্যান্টি সোশ্যাল বলেই পরিচিত, বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম তারা করে, এই অভিযোগ উঠছে। তো ফলে তাদেরকে নিয়ে সেখানে গিয়ে হঠাৎ করে তারা বসে। তো সিভিল ডিফেন্স যারা কাজ করছিল তারা প্রথম দিকে বচসায় যায়নি, কিন্তু পরে তাদেরকে যখন বলতে যায় তখন তারা এসে পাল্টা হামলা চালায় এবং সেখান থেকে তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। পরে দুজন সিভিল ডিফেন্স বাধা দিতে গেলে তাদেরকে বেধড়ক মারধর করা হয়, এমনকি যে নদীর ধারে যে সমস্ত পাথর থাকে যেগুলো নদী ভাঙনের কাজে লাগে, সেই সমস্ত পাথর ছুঁড়েও নাকি মারধর করেছে। তো এখন দুজনেই কিন্তু চিকিৎসাধীন। এই মুহূর্তে বিষয়টা পুলিশকে জানানো হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর যে পুরো বিষয়টা যেহেতু জেলা শাসকের নির্দেশে সেখানে তারা কাজ করছিল এবং ধন্যবাদ শুভতোষ। বাঁচার পথ খুঁজতে আইনজীবীর কাছেও গিয়েছিলেন রামপুরহাটে ছাত্রী খুনে ধৃত শিক্ষক। ছাত্রীটিকে খুঁজে না পাওয়া গেলে কি হতে পারে, পচা গলা দেহ মিললেই বা কি শাস্তি হবে, আইনজীবীকে বারবার জিজ্ঞাসা করেন মনোজ পাল। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী হিমাদ্রি পাল। হিমাদ্রি, তো ভয়ানক, মানে ওই আইনজীবীকে কবে জিজ্ঞাসা করেছিলেন এই শিক্ষক, মানে সে অপরাধ করেছে, অপরাধ চাপা দিয়েছে এবং অপরাধ চাপা দিলে তারপর সেটা যদি ধরা পড়ে যায় তাতে কি শাস্তি হতে পারে সেটাও সে আগে ভেবে নিয়েছে। মানে এটা তো পুরোপুরি অপরাধ মানসিকতার পরিচয় মনে হচ্ছে। একদমই তাই অপরাধ মানসিকতার পরিচয়। 7 তারিখ, এই মাসের 7 তারিখ তিনি সিউড়িতে এসেছিলেন। সিউড়িতে এসে আইনজীবীর কাছে পরামর্শ নিয়েছিলেন যে যদি পচা গলার দেহ উদ্ধার হয় তাহলে সেক্ষেত্রে পুলিশ তাকে ধরতে পারবে কিনা, বা কতদিন পর দেহ উদ্ধার হলে তাহলে সেক্ষেত্রে বাঁচার কি উপায় রয়েছে। এই জিনিসগুলোকে কিন্তু আইনজীবীর কাছ থেকে খুব কৌশল মারফতে তিনি জানার চেষ্টা করেছিলেন। এবং আইনজীবী যেটা জানাচ্ছেন যে আরও একটা বিষয় রয়েছে, তিনি পালিয়ে যাওয়ারও ছক করছিলেন যাতে তাকে পুলিশ ধরতে না পারে। এবং আইনজীবীকেই তিনি বলেছিলেন যে এই ধরনের ঘটনা ঘটেছে, পুলিশ আমাকে সন্দেহ করছে, তাহলে এখন আমার কি করণীয় রয়েছে। আইনজীবী কিন্তু একেবারেই তাকে জানতে চেয়েছিলেন পরিষ্কারভাবে, আপনি কি খুনের সাথে জড়িত, আপনি কি খুন করে ফেলেছেন। তিনি অস্বীকার করেছিলেন, কিন্তু তখন তিনি খুন করে ফেলেছিলেন। কারণ রামপুরহাট থানা থেকে যখন আটক করার পর যখন তাকে ছেড়ে দেওয়া হয়, তারপরেই তিনি সিউড়িতে আসেন এবং সিউড়িতে তিনি 2 দিন ছিলেন এমনটাও জানতে পারছি। এবং সিউড়িতে থাকার পর সেই আইনজীবীর কাছে পরপর 2 দিন পরামর্শ নিয়েছেন, আইনি পরামর্শ,
এরপরেই কিন্তু পুলিশ তাকে আবারও গ্রেপ্তার করে নেয়। এরপর কিন্তু পুরো বিষয়টা চলে আসে, কিন্তু ততক্ষণে তিনি খুন করে ফেলেছিলেন, দেহ টুকরো টুকরো করে কেটে ফেলেছিলেন এবং সেগুলিকে লুকিয়েও দিয়েছিলেন। সেই দেহাংশ উদ্ধার হয়েছে, এখনও সম্পূর্ণ দেহাংশ উদ্ধার হয়নি। সব মিলিয়ে যে অপরাধ মানসিকতা সেটা কিন্তু খুব সুকৌশলে সুপরিকল্পনার সাথে করেছে। হবেন এই আন্দাজ করে রক্ষা কবচ পর্যন্ত খুঁজতে শুরু করে দিয়েছিলেন ছাত্রী খুনে অভিযুক্ত শিক্ষক, দাবি রামপুরহাটের আইনজীবীর। খুনের কথা কোনো রকমভাবে তিনি কি কোনোভাবে স্বীকার করেছিলেন বা বলেছিলেন যে এই ধরনের কাজ করে ফেলেছি? না, খুনের কথা আমার কাছে কোনো রকম কোনো স্বীকারোক্তি করেননি। উনি শুধু জাস্ট বলেছিলেন আমি আমার কাছে আটকে রেখেছিলাম, আমি তাকে ছেড়ে দিয়েছি এবং তারপর থেকে কোথাও মিসিং হয়ে গেছে। কিন্তু মাস্টারমশাইয়ের একটা কিউরিসিটি খুব ছিল, যেটা বারবার করে জিজ্ঞেস করছিল, আচ্ছা মেয়েটা যদি পচা গলা দেহ উদ্ধার হয় তাহলে কি হবে, মানে একটা আনসার্টেনিটি তার মধ্যে ছিল যে আজকে না পাওয়া গেলেও 2 মাস পরে পাওয়া গেলেও সেটা কি বডি রিকভারি করে তার কি ডিএনএ, মানে নানান সমস্ত ইনকোয়ারি ছিল। তো সেগুলোতে আমি বলেছিলাম মাস্টারমশাই এই কথাগুলো কোশ্চেনগুলো করছেন কেন, মানে আপনি কি যদি করে থাকেন তাহলে আপনি বলুন, সেটার আলাদা বিষয়। কিন্তু উনি কোনোভাবেই ডিসক্লোজ করেননি আমার কাছে যে উনি এই কাজটা করেছেন। উনি কিন্তু বারংবার বলে গেছেন যে মেয়েটা মিসিং হয়ে গেছে, মেয়েটাকে হয় মেয়েটার শত্রু থাকতে পারে বা মেয়েটার অন্যান্য যে ছেলেগুলোর সঙ্গে সম্পর্ক আছে তারা খারাপ কাজ করতে পারে, তারা মেরে ফেলতে পারে, তারা হয়তো মেরে খাদানা ফেলে দিতে পারে, এই জিনিসগুলো ডিসক্লোজ হয়েছে। কিন্তু কোনোভাবেই আমার কাছে স্বীকার করেননি যে উনি এই কাজটা করেছিলেন। মানে একটা কথা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, যখন আপনার কাছে এসেছিল তখন কি উনি খুন করে ফেলেছিলেন? হ্যাঁ, হিসাব অনুযায়ী তাই। কারণ উনি ঘটনাটা যেটা জানতে পারলাম পুলিশের মাধ্যমে, তাতে মানে তদন্তকারী অফিসারের কাছ থেকে, তাতে উনি 29 তারিখে ভোরের দিকে ওনাকে মেরে ফেলেছেন, এটা তদন্তকারী অফিসারের দাবি। মুর্শিদাবাদে ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, ধার করে ট্রেনের টিকিট কেটে বাড়ি ফেরার 2 দিনের মধ্যে আত্মঘাতী। অভিযোগ মৃত পরিযায়ী শ্রমিকের মায়ের, আর্থিক অনটনে আত্মহত্যা ছেলের, দাবি ওয়াহিদ হের মায়ের। ভারতের অবস্থাও নেপালের মতো হবে, হুঙ্কার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের। এসআইআরকে মতুয়া বিরোধী বলে আক্রমণ, কেন্দ্রীয় সরকার মতুয়াদের গোলামে পরিণত করতে চাইছে, শান্তনু ঠাকুরকে মতুয়াদের বিভীষণ বলেও আক্রমণ। তৃণমূলের প্রাক্তন সহসভাপতির রহস্য মৃত্যুতে খুনের অভিযোগ, গতকাল সন্ধ্যায় বাগানবাড়ি থেকে উদ্ধার হয় দেহ, সিঁড়ির গ্রিলে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার, পা মুড়ে বসা অবস্থায় ছিল, বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ, যাবে ফরেন্সিক দল, ময়নাতদন্তের পর জানা যাবে রহস্যের কারণ, মৃত্যুর কারণ। বিষক্রিয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। সাংগঠনিক রদবদলের পর থেকে খানাকুলে তৃণমূলের মধ্যে কোন্দল, ব্লক সভাপতি দীপেন মাইতিকে সরিয়ে দেওয়ায় ক্ষোভ, দীপেন মাইতিকে সরিয়ে কোর কমিটি গঠন, বিজেপি প্রভাবিত খানাকুলে কোর কমিটির দায়িত্বে রামেন্দু সিংহ রায়। এই অবস্থায় ব্লক সভাপতি গঠন করতে না পারায় তৃণমূলকে খোঁচা বিরোধীদের। 4 দিন ধরে 5টি রুটে বন্ধ বাস, নদিয়াল থানা এলাকায় রাস্তায় ষাঁড় দিয়ে দাঁড়িয়ে বাস, রাস্তার উপর বাস দাঁড়িয়ে থাকায় তীব্র যানজট, হেলদোল নেই প্রশাসনের, বাস স্ট্যান্ডে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ নাদিয়াল থানার পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে বাস চালানো বন্ধ 5টি রুটে, বাস বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা। বেহালার শখের বাজারে 2 প্রমোটারের মধ্যে দাদাগিরি, ডেলিভারি বয়কে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করলেন তারা, নিয়ন্ত্রণ হারিয়ে নিজেই বাইক নিয়ে পড়ে যান ওই প্রমোটার। দুর্ঘটনার দায়ে সামনে থাকা ডেলিভারি বয়ের উপর চাপিয়ে তার উপর হামলা চালায়। হামলাকারী প্রমোটাররা এলাকায় দাপুটে তৃণমূল কংগ্রেস কর্মী বলে পরিচিত, যদিও কাউন্সিলর দাবি করছেন যে অভিযুক্তরা তৃণমূল কংগ্রেসের কেউ নন। পুজোর মুখে জোড়া নিম্নচাপের পূর্বাভাস রয়েছে, কাল বাংলাদেশ উপকূলে নিম্নচাপ সৃষ্টির ইঙ্গিত। তবে পুজোর মৌসুমে মানে কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে, কোন কোন জায়গায় সব থেকে বেশি বৃষ্টির প্রেশার থাকবে জানাবেন আমার সহকর্মী কমলেশ আমার সঙ্গে রয়েছেন। কমলেশ, রাজ্যের কোন কোন জায়গায় সব থেকে বৃষ্টি এবং পুজোর কবে থেকে বৃষ্টি শুরু হতে চলেছে? দেখো, ঠিক পুজোর মুখে বঙ্গোপসাগরে যেন নিম্নচাপের মেলা লাগতে চলেছে। একটা নিম্নচাপ আগামীকাল সৃষ্টি হতে চলেছে বাংলাদেশ লাগোয়া উপকূলে, এবং এর প্রভাবে কাল পরশু 2 দিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার এর সঙ্গে বাঁকুড়াতেও ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে, এবং কলকাতা সহ অন্যান্য জেলাগুলোতে যেরকম বিক্ষিপ্ত বৃষ্টি মাঝে মধ্যে হচ্ছে, সেই বৃষ্টি আরও 2-3 দিন হবে। এবং এর পরবর্তীতে যে নিম্নচাপটি সবথেকে বেশি আশঙ্কা, সেই নিম্নচাপ তৃতীয়ার দিন বঙ্গোপসাগরে এসে হাজির হবে, এবং সেটা শক্তি বাড়িয়ে, আজকে মৌসুম ভবন একদম স্পষ্ট করে বলে দিল, সেটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এবং এখনও পর্যন্ত তার অভিমুখ ওড়িশা অন্ধ্র উপকূল, ফলে ওই দুটো রাজ্যে এটা খানিকটা সুখবর দক্ষিণবঙ্গের জন্য। সবথেকে বেশি বৃষ্টি উড়িষ্যা অন্ধ্রে হবে। তবে যেটা আবহবিদরা আশঙ্কা করছেন যে পরবর্তীকালে এই নিম্নচাপের প্রভাবে পুজোর শেষের দিকে অনেকটাই বৃষ্টি বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে, ফলে ভারী থেকে মানে ভারী বৃষ্টির আশঙ্কা, বিশেষ করে উপকূলীয় জেলায় পুজোয় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। ধন্যবাদ কমলেশ।
যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH